আপনাদের সঙ্গে রয়েছে আমি সৌমিতা। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই সমস্যায় বহু নতুন মায়েরাও ভোগেন। সমস্যাটা হচ্ছে, ধরুন আপনি প্রেগনেন্ট হলেন। যারা প্রেগনেন্ট মহিলা রয়েছেন তাদের ক্ষেত্রে প্রায় বলতে শোনা যায় কোমরে এবং পিঠের ব্যথা, বা আপনার নতুন সন্তান হলো তারপরেও কিন্তু দীর্ঘদিন ধরে এই ব্যথাটা থেকে যায়। এবার এই ধরনের সমস্যা কেন হয় প্রেগন্যান্সিতে, আর এই ধরনের সমস্যা হলে এই সমস্যা থেকে কিভাবে মুক্তি পাওয়া সম্ভব, সেই বিষয় নিয়ে আমাদের আজকের আলোচনা। আজকে আমার সঙ্গে আলোচনা যারা রয়েছেন তাদের মধ্যে একজন হলেন শহর কলকাতার অন্যতম বিখ্যাত স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডক্টর শৌক্তিক গঙ্গোপাধ্যায়, এবং আরেকজন রয়েছেন তিনি শহর কলকাতার অন্যতম বিশেষজ্ঞ অস্থি বিশেষজ্ঞ ডক্টর কৌস্তব দেবনাথ। দর্শক বন্ধুদের উদ্দেশ্যে প্রথমেই বলবো যে বিষয়টা নিয়ে আমাদের আজকের আলোচনা, যে প্রেগনেন্সি এবং আফটার প্রেগনেন্সি মহিলাদের মধ্যে প্রায় লো ব্যাক পেনের সমস্যা হয়ে থাকে। এই ধরনের সমস্যা কেন হয় এবং এই ধরনের সমস্যা হলে কিভাবে এই সমস্যাটা থেকে বেরিয়ে আসা যায়, এই বিষয় নিয়ে আমাদের আজকের আলোচনা। স্যার, আপনার কাছে প্রথমে যে বিষয়টা নিয়ে একটুখানি জানবো, যে মহিলাদের মধ্যে এই সমস্যাটার কথা তো আমরা প্রায় শুনি, তো আপনার চিকিৎসক অভিজ্ঞতা কি বলছেন? লো ব্যাক পেন ইন প্রেগনেন্সি অত্যন্ত কমন। মানে ধরুন 100 জন অ্যান্টিনেটাল মাদার যে প্রেগনেন্ট মায়েরা আসেন, তার মধ্যে যদি 100 জন আসে তার মধ্যে 40 থেকে 70 জন এই কমপ্লেন করেন। তো অধিকাংশ মানে অল্টারনেট জনই তারা বলেন যে পিঠে ব্যথা হচ্ছে, এবং পিঠে ব্যথা পুরো প্রেগনেন্সিতেই চলে এবং ডেলিভারির পরে অনেক সময় পিঠে ব্যথা চলতে থাকে। তো এটা অত্যন্ত একটা কমন প্রবলেম, এবং অধিকাংশ ক্ষেত্রে এটা যেটা অত্যন্ত সিভিয়ার পর্যায়ে অনেক সময় চলে যায়, যে তাদের ডেইলি যে কোয়ালিটি অফ লাইফও অনেক সময় হ্যাম্পার হয়। এবং অধিকাংশ অনেকেই মেজরিটি অনেকে বলে যে শিরদাঁড়ার দিকেও অনেকে ব্যথা হচ্ছে এরকম বলেন, আবার অনেকে বলেন যে হিপ জয়েন্টের এরিয়াতেও ব্যথা হচ্ছে। তো এই আর কি, এটা শুরু হয় মোটামুটি প্রেগনেন্সির শুরুর দিক থেকেই, তবে চলে মানে হচ্ছে যে পুরো প্রেগনেন্সিটা ধরেই হচ্ছে যে সবাইকেই মানে কারোর খুব কম ইনসিডেন্স, হয়তো কোনো তেমন চিকিৎসা লাগছে না কিছু, বাট অনেকেরই খুব সিভিয়ার ফর্মে চলে যেতে পারে। আচ্ছা আচ্ছা, এই প্রসঙ্গে আমি একটু কৌস্তব স্যারের কাছে জানতে চাইবো যে স্যার, এই বিষয়টা মহিলাদের মধ্যে এত সিরিয়াস সমস্যা হয়ে দাঁড়ায় কেন? অর্থোপেডিক সার্জন হিসেবে আপনি কি বলবেন? দেখো, প্রথমে আমি যেটা বলতে চাইবো, ডক্টর শৌক্তিক যেটা বললেন যে মোটামুটি এটার 40 to 70% মায়েদের মধ্যে দেখা যায়, আমার মনে হয় এটার অলমোস্ট 100%। আচ্ছা, কারণ যে 40 to 70% ফিগারটা উনি বললেন সেটা হচ্ছে যারা সিগনিফিকেন্ট কমপ্লেন নিয়ে আসেন, কিন্তু অল্প বিস্তর যেটাকে নেগলেক্ট করা হয়, বা যেখানে আগের প্রেগনেন্সি থেকে এক্সপিরিয়েন্সড মাদার তিনি জানেন যে তার এই ব্যথাটা হয়, তিনি হয়তো কমপ্লেন করেন না, তো এই পার্টটা মিস হয়ে যায়। তো সেই হিসাবে দেখতে গেলে প্রায় অলমোস্ট প্রত্যেক প্রেগনেন্ট মাদারই অল্প বিস্তর লো ব্যাক পেন নিয়ে আসেন। আচ্ছা, তাহলে যদি আমাদের পপুলেশনের 45 to 50% ফিমেল হয়, তাহলে হোল পপুলেশনের 45 থেকে 50% মানুষ তার জীবনে কখনো না কখনো হয়তো এক্সপিরিয়েন্স করেছেন বা করছেন বা ভবিষ্যতে করবেন। তো এটা এত বড়টাই সমস্যা, এতগুলো লোক এই কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছে, এটা প্রথম কথা। 2 নম্বর, যদি ম্যানেজমেন্ট পার্টে আসি, তখন দেখা যাবে যে যে কোনো রোগের জন্য যেমন অনেক ইনভেস্টিগেশন আছে, এক্ষেত্রে আমাদের ইনভেস্টিগেশন করার অনেক বাধা আছে। বাচ্চার হেলথ, মায়ের হেলথ আমরা এক্সরে করতে পারবো না, সিটি স্ক্যান করতে পারবো না। যদি ওষুধের কথায় ভাবি, সেখানেও আমাদের হাত পায়ে প্রায় বাধা। বাচ্চা এবং মায়ের কথা ভেবে প্রায় কোনো ওষুধই আমরা, পেন কিলার তো ছেড়ে দাও, নর্মালি অনেক ওষুধই আমরা দিতে পারি না। তো এত বড় একটা সমস্যা, কিন্তু সেখানে আমরা না কোনো ভালো ইনভেস্টিগেশন করতে পারছি না, আমরা ওষুধ দিতে পারছি। তো এই কারণে এটা একটা বড় ইস্যু। এর সাথে সাথে আরেকটা যেটা যোগ করব সেটা হচ্ছে যে প্রেগনেন্ট মহিলাদের কোমরে ব্যথা মানে সেটা প্রেগনেন্সির জন্য ব্যথা বলে ধরে নেওয়া হয়, কিন্তু অন্য কোনো কারণেও তো লো ব্যাক পেন হতে পারে। তো সেইটা যদি এক্সক্লুড না করা হয় তাহলে একটা বিপদ হতে পারে। তো সেই কারণে আমার মনে হয় এটা একটা সিগনিফিকেন্ট হেলথ ইস্যু। একদমই। তো স্যার, আমি আপনার কাছে একটুখানি জানতে চাইবো যে প্রেগনেন্ট মহিলাদের ক্ষেত্রে স্যার যেটা বললেন যে প্রেগনেন্সির ব্যথা তো একটা হচ্ছেই, তার সঙ্গে সঙ্গে অন্যান্য ব্যথার কারণও হতে পারে। এবার প্রেগনেন্সির সময় মহিলাদের মধ্যে ম্যাক্সিমাম ব্যথাটা হয় কেন, কারণটা কি? প্রেগনেন্সিতে লো ব্যাক পেনের ইনসিডেন্স যেমন বললাম যে খুবই হাই, তার রিজন কিছু কিছু, যেমন হচ্ছে যে প্রথম প্রেগনেন্সিতে কিছু হরমোনস মেয়েদের শরীরে খুব বেশি থাকে, যেমন প্রোজেস্টেরন। তো এটা প্রেগনেন্সি যে প্ল্যাসেন্টা থাকে ওখান থেকে বেরোয়, মেয়েদের শরীরে আসে। তো সেই প্রোজেস্টেরন হরমোনের একটা ফিচার যেটা হচ্ছে যে মাসেল যেগুলো থাকে রিল্যাক্স করিয়ে দেয়।
তো যার জন্য যেটা হয় যে এই যে শির দ্বারা যে মাসেল রিল্যাক্স হয়ে যাওয়ার পরে সামনের দিকে শির দ্বারা ঝুঁকে আসে। এটা শুধু প্রোজেস্টেরন হরমোন না, আরো অনেক হরমোন থাকে যেমন রিল্যাক্সিন, এগুলো হচ্ছে প্রেগনেন্সিতে বেড়ে যায়। তো এইসব হরমোনাল ইনফ্লুয়েন্সেস এর ফলে মাসেল রিল্যাক্স হয়ে যাওয়ার পরে কিন্তু শির দ্বারার যে হাড়গুলো সামনের দিকে চলে আসে, তার জন্য হচ্ছে একটা লো ব্যাক পেনের একটা রিজন। তার সাথে দ্বিতীয় যে ফ্যাক্টর যেটা থাকে যে প্রেগনেন্সিতে যখন ইউটেরাস অনেক সময় যে বাচ্চা যখন আস্তে আস্তে বড় হতে থাকে তখন সামনের দিকে ইউটেরাসটা এগিয়ে আসে। হ্যাঁ বাচ্চার ওজন যখন আগে 1 কেজি 1 কিলো, তারপরে 1.5 কিলো, তারপরে 2 কেজি, আর আস্তে আস্তে ইউটেরাস যত বড় হতে থাকে সামনের দিকে এগিয়ে আসে। তো সেই সঙ্গে সঙ্গে শির দ্বারা যে কার্ভেচারটা অনেক সময় সামনের দিকে ঝুঁকে যায়। আচ্ছা তো এই দুটো রিজনের ফলে মেনলি প্রেগনেন্সিতে ধরুন আগে যার লো ব্যাক পেন ছিল প্রেগনেন্সিতে অনেক সময় বেড়ে যায়, অনেক সময় বেড়ে যায়। আবার যা ছিল না তাদেরও অনেক সময় কিন্তু এই দুটো রিজনের ফলে কিন্তু প্রেগনেন্সিতে লো ব্যাক পেনের ইনসিডেন্স বেড়ে যায়। এছাড়াও অর্থোপেডিক্স তো অনেক কারণ আছে, সেটা হচ্ছে যে সেপারেট যেগুলো লো ব্যাক পেন করে আর কি। একদমই। স্যার অর্থোপেডিক্স কারণগুলোর মধ্যে কি কি হতে পারে? মেনলি যে রিল্যাক্সিন হরমোনটা বললেন, হ্যাঁ সেটা যেমন মাসেলকে রিল্যাক্স করে, লিগামেন্টগুলোকে রিল্যাক্স করে দেয়, ফলে স্পাইনের বিভিন্ন যে জয়েন্টগুলো সেগুলো লুজ হয়ে যায়, কিছুটা ঢিলা হয়ে যায়, ফলে মাসেলের ওপর চাপ বেশি পড়ে। তারপরে উনি যেটা বললেন যে ওটাকে আমি একটু ইলাবোরেট করতে চাই, যে যখন বেবি আস্তে আস্তে বড় হচ্ছে, বেলিটা বড় হচ্ছে, ওয়েটটা সামনের দিকে পড়ছে, তো আমাদের যে সেন্টার অফ গ্র্যাভিটি বডির, হ্যাঁ সেটা অ্যানাটমিক্যালি বলতে গেলে ধরো স্যাক্রাল ভার্টিব্রা ঠিক আগে, বা শরীরের মধ্যে বোঝাতে গেলে সাধারণ ভাষায় আম্বেলিকাস বা নাভির ঠিক নিচে থাকে। আচ্ছা নাও এখন যখন আমি একটা মডেল দিয়ে দেখাচ্ছি, হ্যাঁ ধরো এটা একজন প্রেগনেন্ট মায়ের, এটা পেলভিস বোন এবং এটা স্পাইন। তো এইখানে নর্মালি সেন্টার অফ গ্র্যাভিটি থাকে, এখন যখন অ্যাবডোমেনটা বেড়ে যাচ্ছে সামনে, হ্যাঁ তো সেন্টার অফ গ্র্যাভিটিটা একটু সামনের দিকে এগিয়ে আসবে। আচ্ছা এর ফলে কি হবে, এর ফলে আমাদের বডির টেন্ডেন্সি থাকবে আমরা সামনের দিকে পড়ে যাব। তো সেটাকে কম্পেনসেট বডি কিভাবে করে, বডি তখন পিছন দিকে হেলিয়ে দেয় মাথা এবং বুকের উপরের অংশটাকে। আচ্ছা তার ফলে এই যে নর্মাল লাম্বার কার্ভেচারটা আমাদের থাকে সেটা অনেকটা বেশি বেঁকে যায়, মানুষকে একটু পিছন দিকে হেলে হাঁটতে হয়। কনস্ট্যান্ট এইভাবে বেঁকে থাকার জন্য ধীরে 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 ব্যথা শুরু হয়ে যায়। আচ্ছা 2 নম্বর আরেকটা অর্থোপেডিক কারণ, সেটা হচ্ছে যে আমাদের এই স্পাইনের স্টেবিলিটির জন্য, যেমন স্পাইনের পেছন দিকের মাসেলগুলো ইম্পর্টেন্ট, তেমনি আমাদের পেটের অ্যাবডোমিনাল মাসেল বা কোর মাসেল যেগুলো, সেগুলো ইম্পর্টেন্ট। তো প্রেগনেন্সিতে যেটা হয়, বেলিটা যখন বড় হয় তখন এই মাসেলগুলো অনেকটা স্ট্রেচ হয়ে যায়, হ্যাঁ উইক হয়ে যায়। তো সামনের থেকে তখন সাপোর্টটা আর পাওয়া যায় না। আচ্ছা সেই সামনের থেকে সাপোর্টটা না পাওয়ার জন্য আরও ব্যাক মাসেলের উপর চাপ বেশি পড়ে, সেখানে ধীরে ধীরে প্রেসার পড়ে আস্তে আস্তে এটা একটা ক্রনিক পেনে কনভার্ট হয়ে যায়। একদম। দর্শক বন্ধুদের উদ্দেশ্যে বলবো যে ডক্টর সৌক্তিক এবং ডক্টর কৌস্তব দুজনেই কিন্তু খুব সুন্দরভাবে আপনাদের উদ্দেশ্যে বুঝিয়ে দিলেন যে প্রেগন্যান্সির সময় ঠিক কি কি কারণে এই মহিলাদের মধ্যে ব্যাক পেনের সমস্যা হতে পারে এবং লো ব্যাক পেন তারা ভুগতে পারে। এই বিষয়গুলো কিন্তু আমরা আলোচনা করলাম। এবার কিভাবে ট্রিটমেন্ট করা যায় বা এই সমস্যা থেকে কিভাবে বেরিয়ে আসা সম্ভব সেই বিষয় নিয়েও আমরা আলোচনা করব। স্যার এবার একটুখানি জানতে চাইবো যে মহিলাদের মধ্যে কবে থেকে এই ধরনের সমস্যাটা শুরু করে? প্রেগনেন্সিতে যেমন বললাম যে ওই যখন বাচ্চার ওজন খুব বাড়তে থাকে তখন সামনের দিকে শিরদাঁড়াটা ঝুঁকে যায়, যেমন তো বেবির ওজন মোটামুটি যখন একটু বেড়ে গেলে ধরুন 5 মাসের পর থেকে সিমটমস আচ্ছা কিন্তু মোর কমন, মানে ধরুন 20-22 সপ্তাহের পর থেকে এই লো ব্যাক পেনের সমস্যাটা সব থেকে বেশি শুরু হয়ে যায়, তারপর পুরো প্রেগনেন্সিতেই চলতে থাকে। আচ্ছা এবার কোন একজন মহিলা এই ধরনের সমস্যা নিয়ে যদি আপনার কাছে আসেন সেক্ষেত্রে আপনি কি মানে অর্থোপেডিকের কাছে প্রথম সাজেস্ট করবেন? ট্রিটমেন্ট আমরা ধরুন লো ব্যাক পেন হলে কিছু মেজার্স আমরা তো অবশ্যই বলি, যেটা অনেক সময় মাইল্ড কেসেসে অনেক সময় কাজ করে যায়। আচ্ছা তার মধ্যে প্রথম যেটা হচ্ছে যে আমরা আহ, যেটা বলি যে একদিক ফিরে শুতে, আচ্ছা বাঁ দিক ফিরে শুতে, সেটা আমরা একটা সাজেশন দিই। তার সঙ্গে যেটা হচ্ছে ব্যাক সাপোর্ট, মানে স্পাইনে অনেক সময় ওয়েজ কুশনস পাওয়া যায়, হুম পিলোজ, যেটা হ্যাঁ ওয়েজ হ্যাঁ হ্যাঁ পিলোজ যেগুলো অনেক, সেগুলো বলা হয় যে ব্যাক রেস্ট দিয়ে যে অনেক সময় হেল্প করে। এছাড়া অনেক সময় স্পাইন রিজিয়নে হট কম্প্রেস দিতে বলা হয়, আচ্ছা গরম শেক দিতে বলা হুম হয়। আর কিছু কিছু ব্যথার ওষুধ যেমন প্যারাসিটামল, এগুলো সেফ প্রেগনেন্সিতে। তো আচ্ছা যদি খুব ব্যথা হয় অনেক সময় প্যারাসিটামলও দিতে বলা হয়।
অনেকে ধরুন চাকরি করেন বা ডেস্ক জব করতে হয়, অনেকক্ষণ বসে থাকতে হয়, বা অনেকে পুলিশে চাকরি করেন, অনেকে দাঁড়িয়ে থাকতে হয়। তো প্রলং স্ট্যান্ডিং বা হচ্ছে প্রলং সিটিং পশ্চার অ্যাভয়েড করতে বলা হয়। আচ্ছা। তো এই কয়েকটা মেজার্স আমাদের তরফ থেকে ইনিশিয়ালি দেয়া হয়। তো অধিকাংশ ক্ষেত্রে ধরুন রেসপন্স যদি করে যায়, এতে হয়। যদি সিভিয়ার কেস হয় তখনই আমরা অর্থোপেডিক স্পেশালিস্টের সঙ্গে আমরা যোগাযোগ করতে বলি ওনাদের আচ্ছা। ভ্যালুয়েবল ওপিনিয়নের জন্য, যে কি করা ফার্দার যেতে পারে। তো স্যার, একজন অর্থোপেডিক সার্জন হিসেবে আপনি এই সমস্যাটা থেকে বেরিয়ে আসার জন্য কি কি ধরনের ট্রিটমেন্ট বা কি কি উপায় বলবেন? সেটাতে যাওয়ার আগে আমি যেটা বলতে চাইবো যে এই যে জিনিসটা একটা হ্যাঁ। লো ব্যাক পেন প্রেগনেন্সিতে, এখানে অর্থোপেডিক্সের ভূমিকাটা কতটা। হ্যাঁ, একদমই তাই। তো যখন একজন প্রেগনেন্ট মাদার বা লেডি আসছেন ব্যাক পেন নিয়ে, তখন অ্যাজ এন অর্থোপেডিক সার্জন আমাকে প্রথম এক্সক্লুড করতে হয় যে এটা প্রেগনেন্সি রিলেটেড লো ব্যাক পেন হুম। নাকি আদার্স কোনো অন্য কজ কোনো আছে। কারণে হচ্ছে। যেমন ধরুন কারোর একটা জন্মগতভাবে পেলভিস একটা প্রবলেম রয়েছে, পেলভিক আচ্ছা। অবলিকুইটি আছে, বা একটা তার স্পাইনাল ইনস্টেবিলিটি রয়েছে, অথবা প্রেগনেন্সিতে অনেক সময় একটা ট্রানজিয়েন্ট অস্টিওপোরোসিস অফ হিপ বলা হয়, আচ্ছা। কিছু কিছু ভেরি রেয়ার কেসে ফ্র্যাকচার অফ দি ভার্টিব্রাল ফ্র্যাকচার হয়, বা একদমই নন অর্থোপেডিক কেস কারো ধরো প্রেগনেন্সি চলছে তার সাথে একটা ব্লাডারি ইনফেকশন হলো, তো সেক্ষেত্রেও ব্যাক পেন নিয়ে আসতে পারে। তো এইটা প্রেগনেন্সির জন্য ব্যাক পেন না অন্য কোনো কারণে ব্যাক পেন, এটাকে প্রথমে আলাদা করতে হয় কিভাবে আমাদেরকে। আলাদা করেন সেটা? সেটা ক্লিনিক্যালি প্রথম থেকে আলাদা করতে হয়। আচ্ছা। যদি আলাদা হয়ে গেল অন্য কোনো কারণে হলো, তাহলে তার আলাদা ট্রিটমেন্ট আছে, সেটা সেভাবে দেখা হবে। 2 নম্বর হচ্ছে যে প্রেগনেন্সিতে যে ব্যাক পেনটা, এটাকে আমরা মেকানিক্যাল ব্যাক পেন বলি। কিন্তু আরেক ধরনের পেন হচ্ছে যেটা মেনলি ডিস্ক প্রোলাপস, হ্যাঁ, বা ডিস্ক হার্নিয়েশনে হয়, সেখানে আহ, অন্য ধরনের ব্যথা হয়, সেটাকে নিউরোজেনিক পেন বলা হয়। তাই এটা আচ্ছা। মেকানিক্যাল পেন না নিউরোজেনিক পেন, সেটাকেও আলাদা করতে হয়। নিউরোজেনিক পেন হলে তার ট্রিটমেন্ট সমস্তটাই আলাদা হয়ে যায়। এছাড়া কিছু কিছু ক্ষেত্রে, যেমন ধরো কারোর একটা মাসেল ইমব্যালেন্স আছে বা মাসেলে কন্ট্রাকচার আছে, বা তার জন্য ব্যাক পেন হতে পারে। কারোর একটা হিপে একটা ইনফ্ল্যামেটরি আর্থ্রাইটিস আছে, তার জন্য তার একটা কোমরে ব্যথা হতে পারে। কারোর একটা নি বা অ্যাঙ্কেলে অসুবিধা আছে, সেক্ষেত্রে তার হাঁটার চলার গেটের একটা পরিবর্তন হয় এবং তার জন্য কোমরে ব্যথা হতে পারে। তো হ্যাঁ। সবার প্রথমে আমাদেরকে দেখতে হয় যে এইগুলোকে এক্সক্লুড করি আমরা, যে এগুলো সিগনিফিকেন্ট, মানে শুধুমাত্র প্রেগনেন্সি হয়েছে আবার প্রেগনেন্সি ভালো হয়ে গেলে ঠিক হয়ে যাবে এরকম ব্যাপারটা নয়। না। এই জিনিসগুলো যদি থাকে তাহলে তার আলাদা ট্রিটমেন্ট করে দিই। আচ্ছা। আর যদি আমরা কনফার্ম হয়ে যে হ্যাঁ এটা প্রেগনেন্সি রিলেটেড, তো তার জন্য কিছু আমাদের প্রোটোকল আছে। হ্যাঁ। তো স্যার, এই প্রসঙ্গে একটুখানি একবার জানতে চাইবো যে আপনি যে অন্যান্য সমস্যাগুলোর কথা বললেন, সেগুলোর কি প্রেগনেন্সির সঙ্গে কোনোভাবে রিলেটেড, মানে প্রেগনেন্ট মহিলাদের ক্ষেত্রে কি ট্রিগার করে ব্যাপারগুলো? কিছু কিছু কয়েকটা কেস হয়তো ট্রিগার করে। আচ্ছা। যেমন যেহেতু প্রেগনেন্সিতে হরমোনের কিছু রোল আছে, হ্যাঁ। সেখানে লিগামেন্ট ইনস্টেবিলিটি বেড়ে যায়, তো সেক্ষেত্রে হয়তো তিনি প্রেগনেন্ট না হলেও এই সমস্যাগুলো তিনি ভুগতেন, হ্যাঁ। প্রেগনেন্সি হওয়ার জন্য সেটা হয়তো উনি বেশি পরিমাণে ভুগবেন, এইটুকু। আচ্ছা। আচ্ছা। তো সেক্ষেত্রে ট্রিটমেন্ট আপনারা এখন আমাদের প্রেগনেন্সি মহিলাদের ট্রিটমেন্টের মেনলি 4টে মন্ত্র আছে। আচ্ছা। ফার্স্ট মন্ত্র আমার বলি, দেখুন আগে যেমন আমি বললাম যে মেন প্রবলেমটা হচ্ছে যে স্পাইনের কার্ভেচারটা বেঁকে যায়। হুম। একদমই তাই। তো স্পাইনের কার্ভেচারটা যখন বেঁকে যায়, তো আমাদেরকে সেই কার্ভেচারটা মেনটেন করতে হয়, একটা প্রপার গুড পশ্চার মেনটেন হ্যাঁ। করতে হয়। সেই গুড পশ্চারটা কি? গুড পশ্চারটা হচ্ছে যে সেটা বিভিন্ন সময় বিভিন্ন রকম হতে পারে। যেমন ধরো যখন উনি দাঁড়িয়ে আছেন, তখন উনি চেষ্টা করবেন ওনার ব্যাকটাকে স্ট্রেট রাখার, আচ্ছা। শোল্ডারটা একদম রিল্যাক্স করে রাখতে হবে, মাথাটা একটু যদি নিচের দিকে করে থাকেন এবং সম্ভব হলে হাঁটুগুলো সামান্য একটু বেন্ড। এই পজিশনে কেউ যদি দাঁড়ায় তাহলে তার ব্যাকের উপর অনেকটা লোড কম পড়ে যায়। আচ্ছা, মানে ব্যাকের এবার হ্যাঁ, প্রেসার কম। ব্যাকের পাশে এটা দাঁড়ানোর সময় যখন তিনি বসে আছেন তখন কিভাবে বসতে হবে, যে দুটো পা একদম মেঝেতে বা ফ্লোরে টাচ করে থাকবে, হাতগুলো আর্মরেস্টের উপর থাকলো, একটা পেলভিক সাপোর্ট বা পিলো যদি হ্যাঁ। থাকে, এইভাবে যদি উনি বসেন তাহলে ওনার ব্যাকটা অনেক আরাম থাকবে। যখন উনি হাঁটছেন, যেমন ডক্টর সৌতি আগে মেনশন করেছেন, হিল তোলা জুতো এক্ষেত্রে খুব খারাপ জিনিস, কারণ তাতে কি হবে, আবার সেই সেন্টার অফ গ্র্যাভিটিটা সামনে এগিয়ে যাচ্ছে, আমরা চাইছি পিছোতে, হ্যাঁ। ফলে তো হিল তোলা জুতো পরে হাঁটাচলা করা যাবে না। এটা হলো প্রথম মন্ত্র। দ্বিতীয় মন্ত্র হচ্ছে যে স্ট্রেনদেন ইউর কোর, আপনার যে অ্যাবডোমিনাল মাসেলস গুলো আছে এগুলোকে শক্ত করতে হবে।
তো তার জন্য স্পেসিফিক কিছু এক্সারসাইজ আছে, কিছু আচ্ছা। রিহ্যাব আছে, সেগুলো আমরা এবং ফিজিওথেরাপিস্টরা সেগুলো শেখাই। সেগুলো মাদারদের এনকারেজ করা হয় যে আপনারা আপনাদের অ্যাবডোমেন প্রেগনেন্সি কন্টিনিউ হওয়ার সাথে সাথে আচ্ছা। কিছু কিছু অ্যাবডোমেন স্পেসিফিক এক্সারসাইজ করানো হয়। এটা 2 নম্বর মন্ত্র। 3 নম্বর মন্ত্র হচ্ছে যেটা বাড়িতে বিভিন্ন কাজের সময় ওয়েট লিফটিং করতে হয়। তো হ্যাঁ। ওয়েট লিফটিং এর সময় আমরা কিছু স্পেশাল টেকনিক বলে দিই যে একটা জিনিস আপনি ভারী জিনিস তুলতে পারেন, আপনি বসে পড়েও তুলতে পারেন, আবার সামনের দিকে ঝুঁকেও তুলতে পারেন। হ্যাঁ। সামনের দিকে ঝুঁকে যে তোলার ব্যাপারটা সেটাকে আমরা অ্যাভয়েড করতে বলি। আচ্ছা। হাঁটুটা ভাঁজ করে একটু বসে পড়ুন, কিন্তু আপনার পিছনটা যেন, ব্যাকটা যেন স্ট্রেট থাকে, এই অবস্থায় জিনিসটাকে নিয়ে উঠুন। আচ্ছা। আর 4 নম্বরে একটা মিসকনসেপশন আছে যে প্রেগনেন্সিতে, মেনলি অ্যাডভান্স প্রেগনেন্সিতে রেস্টে চলে যাও, বেড রেস্ট নাও। হ্যাঁ। তো আমরা বলি যে স্টে অ্যাক্টিভ, আচ্ছা। মডারেট ওয়ার্ক করো, হাউস হোল্ড অ্যাক্টিভিটি করো, অল্প স্বল্প হাঁটো, পারলে সুইম করো, অনেকক্ষণ একসাথে দাঁড়িয়ে বা হাঁটার দরকার নেই, মাঝে মধ্যে ব্রেক নাও, কিন্তু একেবারে বেড রেস্টে যেতে হবে সেটা ঠিক নয়। আচ্ছা। আর খাওয়ার দিকে নজর রাখতে হবে। বেবির জন্য নিশ্চয়ই পুষ্টিকর খাবার খেতে হবে, কিন্তু সেটা এত বেশি না হয়ে যায় যে ওয়েট গেইন হয়ে যায়। তাহলে প্রপার পশ্চার মেনটেন করতে হবে, অ্যাবডোমিনাল মাসেলগুলো স্ট্রেনথেন করতে হবে, কোনো ওজন তোলার সময় স্পেসিফিক টেকনিক ইউজ করতে হবে এবং অ্যাক্টিভ থাকতে হবে। এই 4টে মন্ত্র আমরা বলি অর্থোপেডিক্সে। তো স্যার একটা কথা একটুখানি জানবো যে ধরুন কেউ প্রি প্ল্যান্ড প্রেগনেন্সিতে যাচ্ছেন, তো সেক্ষেত্রে আগে থেকেই যে এই ফিজিক্যাল এক্সারসাইজ গুলো বা সেগুলো কি কোনোভাবে হেল্প নিশ্চয়ই হেল্প করবে। কেউ যদি আগে থেকে তার মাসেলের টোন, মাসেলের স্ট্রেংথ বাড়িয়ে রাখেন, অবভিয়াসলি তিনি ডিউরিং প্রেগনেন্সি তার ব্যাক পেন অনেক কম হবে। আচ্ছা। স্যার সেক্ষেত্রে যাদের প্রেগনেন্সি পর বেবি হয়ে গিয়েছে, আপনি শুরুতেই একদম বলেছিলেন যে সেক্ষেত্রে বহু মহিলা আসেন যে কোমরে ব্যথা এবং শিরদাঁড়ায় ব্যথা নিয়ে, সেক্ষেত্রে কিভাবে আপনারা সমস্যাটা সমাধান করেন আফটার প্রেগনেন্সি? আফটার প্রেগনেন্সি লো ব্যাক পেন যেমন বললাম, এটা যেমন যাদের প্রেগনেন্সিতে সমস্যা হচ্ছে সেটাই ডেলিভারির পরেও চলতে থাকে হ্যাঁ। অধিকাংশ ক্ষেত্রে। তো এক্ষেত্রে ডেলিভারির পরে যেটা সমস্যা দেখা যায় যে আফটার ডেলিভারি মাসেলের টোন একেবারেই সব লুজ হয়ে যায়। হ্যাঁ। কারণ বেবি ডেলিভারি হয়ে গিয়ে এতদিন যেটা একটা স্ট্রেচড আউট ছিল হ্যাঁ। সেটা মাসেল টোন লুজ হয়ে যায়। তো সেক্ষেত্রে আমরা তখন অ্যাবডোমিনাল একটা বাইন্ডার মানে হচ্ছে যে সাজেস্ট করে থাকি, যে বাইন্ডারটা পড়লে অ্যাবডোমিনাল মাসেল অনেক সময় স্ট্রেংথ একটা প্রোভাইড করতে সাহায্য আচ্ছা। করে। এছাড়া তো যে প্রেগনেন্সিতে যে মেথডস গুলো বললাম সেগুলো তো ফলো করতেই বলা হয়। তার সঙ্গে অনেক ধরনের পোস্টন্যাটাল এক্সারসাইজেস আছে আচ্ছা। যেগুলো মাসেল স্ট্রেংথেন করতে সাহায্য করে। তো এইগুলো সব সাজেশন দেওয়া হয়। তো এবার এবার যেটা আছে যে সাজেশনের মাধ্যমে যদি পেন সেরকম না হয় বা খুব সিভিয়ার পেন হয়, তখন অবশ্যই আমরা অর্থোপেডিক কনসালটেশনে দিই। বাট আচ্ছা। আমাদের তরফ থেকে ইনিশিয়ালি পোস্ট এক্সারসাইজ যেটা বললাম পোস্টন্যাটাল এক্সারসাইজ, সেটা কিছুদিন পর থেকেই ডেলিভারি শুরু করে দেওয়া যায়। নর্মাল ডেলিভারির পরে তো কিছুদিন পর থেকে যাই, সিজারের পরে আমরা বলি 1-2 সপ্তাহ পর থেকে শুরু করতে। তার সঙ্গে বাইন্ডার ইউজ করতে বলি, ব্যাক রেস্ট যেটা হ্যাঁ। প্রেগনেন্সিতেও ছিল সেটা, হট কম্প্রেস যেগুলো মেজার্স প্রেগনেন্সিতে, কিছু মাইল্ড অ্যানালজেসিক্স, পেন কিলার, সেগুলো দিয়ে আমরা ইনিশিয়ালি চেষ্টা করা হয় যাতে লো ব্যাক পেন কন্ট্রোল হয়ে যায়। আচ্ছা। স্যার আফটার প্রেগনেন্সি কি অর্থোপেডিক রিলেটেড কোনো স্পেশাল কেয়ার বা এরকম ব্যবস্থা আছে? আফটার প্রেগনেন্সিতে আমরা মেনলি গাইনোকোলজিস্টের প্রোটোকল বা অ্যাডভাইস ফলো আচ্ছা। করে থাকি। ইউজুয়ালি যেটা উনি বললেন ডক্টর সপ্তিক, যে কিছু কিছু গ্লুটিয়াল মাসেলের, পেলভিক ফ্লোর মাসেলের যে এক্সারসাইজগুলো মোটামুটি 3 to 4 উইকস পরে স্টার্ট করে হ্যাঁ। দেওয়া যায় আফটার সিজারিয়ান সেকশন। বাট মেন যেহেতু একটা সার্জারি হয়ে গেছে, তার একটা হিলিং টাইম আছে। হ্যাঁ। তো মেন যে কোর স্ট্রেন্থেনিং এক্সারসাইজগুলো সেটা কিন্তু মোটামুটি আফটার 2.5 মান্থ বা 3 মান্থসের পর থেকে আমরা স্টার্ট করি। আচ্ছা। বাট স্ট্রেন্থেনিং এক্সারসাইজ ইজ দ্য মেন থেরাপি। তো স্যার আপনাদের দুজনের কাছেই জানতে চাইবো যে যারা ওয়ার্কিং লেডি রয়েছে এবং যারা প্রেগন্যান্সির মধ্য দিয়ে যাচ্ছেন, তাদের উদ্দেশ্যে আপনাদের কি পরামর্শ থাকবে? আমার পরামর্শ থাকবে যে, যেমন তুমি আগে মেনশন করলে, যদি প্রি প্ল্যান প্রেগনেন্সি হয় তাহলে আগে থেকেই আপনি এক্সারসাইজ করুন, করে আপনার মাসেল টোন বাড়িয়ে রাখুন। 2 নম্বর হচ্ছে যে ডিউরিং প্রেগনেন্সি যতটা সম্ভব অ্যাক্টিভ থাকুন,
লো ইন্টেন্সিটি এক্সারসাইজ করুন, কিন্তু এক্সারসাইজ একেবারে বন্ধ করে দেবেন না, আর পুরোপুরি রেস্টে চলে যাবেন না, সেটা খারাপ হবে আপনার জন্য। আচ্ছা, স্যার অনেকেই বলেন যে অ্যানাস্থেশিয়া যখন বেবি সিজারিয়ান সেকশনে হচ্ছে তখন অ্যানাস্থেশিয়া দেওয়া হয়, তারপরে সাংঘাতিক জল কেনা হয়, এটা কি আদৌ সত্যি? এটা পার্সিয়ালি সত্যি, আচ্ছা। এটা একেবারে ভুল নয়। বিভিন্ন স্টাডিতে এটা দেখা গেছে যে আফটার স্পাইনাল ইনজেকশন পিঠে ব্যথা হয়, কিন্তু যেভাবে বলা হয় ততটাও ঠিক নয়। আচ্ছা। তার কারণ হচ্ছে যে এটা লো ব্যাক পেনের একটা কারণ, একমাত্র কারণ নয়। অপারেশনের সময় পেশেন্টের পজিশন হচ্ছে, সার্জারি ইটসেলফ লো ব্যাক পেনের কারণ হতে পারে, অ্যানাস্থেসিয়া যে ইনজেকশনটা দেওয়া হচ্ছে কতবার দিতে হচ্ছে বা কি কতটা মোটা নিডল দেওয়া হচ্ছে তা অনেক কিছুর উপর ডিপেন্ড করে। তো মাল্টিফ্যাক্টোরিয়াল কজ, তার মধ্যে একটা ফ্যাক্টর হচ্ছে ইনজেকশন। 2 নম্বর যেটা বলবো যে স্পাইনাল ইনজেকশন দেওয়ার জন্য যে লো ব্যাক পেনটা হয় সেটা কিন্তু টেম্পোরারি, ইউজুয়ালি এটা 2 থেকে 3 মাসের মধ্যে ভালো হয়ে যাওয়ার কথা। আচ্ছা। যদি সেটা না হয়, এটা ক্রনিক বা লং স্ট্যান্ডিং একটা লো ব্যাক পেন থাকছে, তাহলে ডেফিনেটলি এটা স্পাইনাল ইনজেকশনের জন্য নয়, অন্য কোনো কারণ হচ্ছে, সেটার প্রপার ইভালুয়েশন এবং ট্রিটমেন্ট দরকার। একদম। স্যার নতুন মায়েদের উদ্দেশ্যে আপনার কি পরামর্শ থাকবে? নতুন মায়েদের উদ্দেশ্যে যেটা হচ্ছে, যেমন স্যার বললেন একটু আগে, যে প্রেগনেন্সি প্ল্যান করার আগেই কিন্তু ওজনের ব্যাপারটাকে একটু খেয়াল রাখা উচিত। যারা ধরুন ওবেসিটি আছে বা ওভারওয়েট আছে, অবশ্যই ওয়েট রিডাকশন করে প্রেগনেন্সি প্ল্যান করা উচিত। একদম। পশ্চারের দিকে যেটা আলোচনা করা হলো, যে কি করে বসা বা ঠিক পশ্চার মেনটেন করা, সেগুলো বা প্রেগনেন্সির আগে থেকেই কিছু এক্সারসাইজেস যাতে মাসেল টোন ভালো থাকে সেগুলো করে নেওয়া। এবং প্রেগনেন্সিতে অবশ্যই লো ব্যাক পেন হলে অবশ্যই সিমটমস তো জানাতেই হবে, এবং জানানোর পরে যে কিছু কিছু বেসিক মেজার্স আমরা যেমন বললাম সেগুলো অবশ্যই নেওয়া উচিত। এবং যে যে প্রেগনেন্সিতে যে ব্যাক রেস্ট, তারপর হচ্ছে যে হট কম্প্রেস, এগুলো মাইল্ড মেজার্স, মায়ের এগুলো যে বেসিক মেজার সেগুলো দিয়ে চেষ্টা করা উচিত। এবং না হলে অবশ্যই স্পেশালিস্ট কনসালটেশন ফ্রম অর্থোপেডিক সার্জন ওনাদের থেকে নিয়ে ফার্দার ম্যানেজমেন্ট করা উচিত। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। দর্শক বন্ধুদের উদ্দেশ্যে বলবো, স্যাররা দুজনেই কিন্তু খুব সুন্দরভাবে আলোচনা করলেন যে সমস্যা কেন হয় এবং সমস্যা হলে কিভাবে সেখান থেকে বেরিয়ে আসা সম্ভব। যারা মাতৃত্বের মধ্য দিয়ে যাচ্ছেন বা নতুন মা হয়েছেন, তাদের সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং এই ধরনের লো ব্যাক পেনের সমস্যা যদি খুব বাড়াবাড়ি পর্যায়ে চলে যায় তাহলে অবশ্যই কিন্তু চিকিৎসকের পরামর্শ নিন। সকলে ভালো থাকুন। নমস্কার। নমস্কার। নমস্কার।